আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমাদের লেসন হচ্ছে ডেভেলপমেন্ট ইকোনমিক্সের রোস্ট মডেল। ওকে, ইকোনমিক্সে অনেক ধরনের মডেল আছে। আমরা মডেল বা থিওরিগুলো কেন পড়ি? আমরা অ্যাকচুয়ালি মডেল এবং থিওরিগুলো পড়ি যাতে সেগুলো আমাদের দেশ বা ডেভেলপিং কান্ট্রিতে অ্যাপ্লাই করা যায়। ওই থিওরিগুলো কখন কোন সময়ের জন্য ছিল, সেগুলো অ্যাপ্লিকেশন করলে আজকের জামানায় এটা কেমন হতো, এই দেশ অ্যাজ এ বাংলাদেশ অ্যাজ এ ডেভেলপিং কান্ট্রি এখানে কি এই মডেলটা অ্যাপ্লাই করা যায়? যদি যায় তাহলে রোস্ট মডেলে কোন কোন দিকগুলো অ্যাপ্লাই করা যাবে? যদি এটার কোনো অ্যাজাম্পশন বা অনুমিত ধারণা থাকে যে এটার কারণে রোস্ট মডেলটা বাংলাদেশের সেট হতে পারে, তাহলে সেগুলো কি? আর এই মডেলটাই বা কি, এটার পিছনে কি থিওরি কাজ করছে, রোস্ট সাহেব আসলে কি বলেছিলেন? ইকোনমিক্সের এরকম নানান ধরনের মডেল আছে। যেমন লিভস, উইলিয়াম আর্থার লিভস নামে একজন ব্যক্তি ছিল, তার মডেলটা ছিল লিভস মডেল। আমরা অনেক সময় অনেক মডেল বা থিওরির সাথে এটার ফাদারের নামটাও পাই, যেমন পিথাগোরাসের উপপাদ্য, তাই না? আপনারা এসএসসিতে পড়েছেন না? পিথাগোরাসের নামটা চলে আসছে, তাই না? অনেকে বলে না যে ডারউইনের মতবাদ, যদিও সেটা একটা ভ্রান্ত মতবাদ, যাই হোক, কিন্তু তার নামটার সাথে চলে আসছে না। নিউটনের তৃতীয় সূত্র, নিউটনের নামটা আমরা বলি না? ঠিক তেমনি ইকোনমিক্সের রোস্ট সাহেব উনি স্টেজেস অফ ইকোনমিক ডেভেলপমেন্টের মডেল দিয়েছেন। আমরা সেটাকে বলি ওয়ার্ল্ড রোস্টোস মডেল। আচ্ছা, মডেলটা আসলে বোঝানোর আগে বলতে হবে মডেল কি বা থিওরি কি। আমরা অনেক সময় অনেকটা থিওরি পড়িয়ে ফেলি বা অনেক মডেল আলোচনা করে ফেলি, কিন্তু আমরা বুঝতেই পারি না, বুঝিয়ে উঠতে পারি না আসলে মডেল শব্দের অর্থ কী বা থিওরি শব্দের অর্থ। ফর এক্সাম্পল, আপনি একজন ভালো ইকোনমিস্ট, ভালো অর্থনীতিবিদ, আপনি দীর্ঘদিন ধরে ইকোনমিক্সের বিভিন্ন পর্যায়ে আপনার বিচরণ, আপনি অনেক কিছু এস্টিমেট করতে পারেন, অনেক ধারণা আপনার মাথায় আসে। এখন এমন কোনো একটা তথ্য আপনি এই মার্কেট অ্যানালাইসিস করে দিলেন যেটা আগে কেউ দেয় নাই, তাহলে এটা আপনি হচ্ছেন প্রোভাইডার ফর দ্য ফার্স্ট টাইম। আপনার নামে হয়ে যাবে এই মডেল বা থিওরিটা। একটা দেশে যদি এরকম হয় যে অনেক মানুষ লেবার হিসেবে কাজ করছে, এগ্রিকালচারাল ইকোনমি, ওখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তেমন একটা নাই, ফ্যাক্টরি নাই, মিল কলকারখানা নাই, মানুষ অনেক কষ্টে দিন যাচ্ছে। আপনি চিন্তা করলেন গরিব অসহায় এই মানুষগুলোকে যদি শিক্ষিত করা যায়, কিছুটা টেকনিক্যাল এডুকেশনে শিক্ষিত করে তোলা যায়, তাহলে কিন্তু তাদেরকে এগ্রিকালচার সেক্টর থেকে নিয়ে এসে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ফ্যাক্টরিতে কাজ করানো যাবে। তাহলে এই যে শ্রমিকগুলো কষ্ট পাচ্ছে বেকারত্বের কারণে, এগ্রিকালচার ক্রপের সিজন আসছে না দেখে তারা বেকার থাকছে, বন্যা প্লাবিত হয়ে যাচ্ছে বেকার থাকছে, ওরকম বীজ এবং সার কেনারও পয়সা নাই বেকার থাকছে, তাহলে আপনি যদি তাদেরকে একটু ডেভেলপ করেন, সরকার যদি তাদেরকে একটু এডুকেশন দিয়ে টেকনিক্যাল ইস্যু দিয়ে ডেভেলপ করতে পারে, তাহলে সেই ইন্ডাস্ট্রিয়াল লেবারে রূপান্তরিত হতে পারে। সেক্ষেত্রে এত বড় বেকারত্ব তাকে বছরের পর বছর বরণ করে নিতে হবে না। এখন এই যে আপনি জিনিসটা ভেবে ফেললেন, এটা যখন আপনি লিখে ফেলবেন, বিশ্বাস করেন এটাও এক ধরনের থিওরি, এটাও এক ধরনের ট্রান্সফরমেশন থিওরি, যেখানে আপনি ভাবছেন অ্যাজ এ ইকোনমিস্ট কোনো একটা লেবার এগ্রিকারিয়ান ইকোনমি থেকে, এগ্রিকালচারাল ইকোনমি থেকে সে শিফট করে চলে যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে। ওকে, এরকম অনেক থিওরি, অনেক বিষয় নিয়ে আছে, অনেক থিওরি, অনেক মডেল। ডেভেলপমেন্ট ইকোনমিক্সও আছে। ডেভেলপমেন্ট ইকোনমিক্সের সাথে সবচেয়ে কাছাকাছি ইকোনমিক্স হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স এবং ওয়েলফেয়ার ইকোনমিক্স। একটা হচ্ছে সমাজের কল্যাণভাবে, ডেভেলপমেন্টভাবে, আর একটা হচ্ছে সামগ্রিক অঙ্গন থেকে কোনো কিছু ভাবে। মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে বেসিক পার্থক্য কী? মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে মাইক্রো ইকোনমিক্সের ক্ষুদ্র লেভেল নিয়ে আলোচনা করে, যেখানে মানুষের পার্সোনাল ইনকাম, পার্সোনাল কনজামশন, পার্সোনাল সেভিং, পার্সোনাল এক্সপেন্ডিচার, পার্সোনাল ডিমান্ড সাপ্লাই, এগুলো নিয়ে চিন্তা করা হয়। আর ম্যাক্রো ইকোনমিক্স বলে না না, আমরা কোনো পার্সোনাল জিনিস নিয়ে চিন্তা করি না, বরং আমরা অ্যাগ্রিগেটেড হোল বা পুরো দেশটাকে নিয়ে যেন ভাবছি। যেমন কেউ যদি বলে দেশের বাজেট, তার মানে এটা না যে এটা কারো পার্সোনাল বাজেট, বরং একটা রাষ্ট্র বাজেট তৈরি করবে যে জনতার কি হবে, এডুকেশন সেক্টরে কি হবে, প্রতিরক্ষার ক্ষেত্রে কি হবে, আদার্স ইস্যুতে কোন কোন খাতে কি কি বরাদ্দ যাবে। তাহলে এটা হচ্ছে ম্যাক্রো লেভেল থেকে বা সমষ্টিক থেকে চিন্তা করা একটা বাজেট, এটা কখনো মাইক্রোর ইস্যু না। যদি বলা হয় দেশে ইনফ্লেশন চলছে, মুদ্রাস্ফীতি, অনেক জিনিসের দাম, তাহলে এটা শুধু আপনার আমার জন্য নয়, আপামর সকল জনসাধারণের জন্যই মূল্যবৃদ্ধি। সুতরাং এটা ম্যাক্রো ইকোনমিক্স।
এভাবে ডিফ্লেশন যদি কখনো হয়, মুদ্রাস্ফীতির ঠিক বিপরীত পিঠ, মুদ্রা সংকোচন, সেটাও হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। কেউ যদি বলে আমি বেকার আছি, আপনি বললেন এটা তো মাইক্রো ইকোনমিক্সের ইস্যু, কারণ শুধু তুমি বেকার আছো। কিন্তু কেউ যদি বলে সবার মধ্যে এত % মানুষ বেকার, তার মানে এটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক ইস্যু। পুরা দেশ তখন এটার উপর চিন্তাভাবনা করবে, কীভাবে এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি করা যায়, আনএমপ্লয়মেন্ট ইস্যুটাকে ভেঙে দেওয়া যায়। এরকম অনেক কিছুই থাকে যেগুলো মাইক্রো লেভেলে চিন্তা করা হয় না, ম্যাক্রো লেভেলে চিন্তা করা হয়। যখন ডেভেলপমেন্ট ইকোনমিক্স কাজ করে, সে শুধু একজন মানুষের ডেভেলপমেন্ট নিয়ে ভাবে না। সুতরাং ডেভেলপমেন্ট ইকোনমিক্সের সাথে ম্যাক্রো ইকোনমিক্সের কানেকশানটা মাইক্রোর চেয়ে কম্পারেটিভলি হাই। বুঝতে পারলেন কেন? আচ্ছা, আর যেহেতু এটা ওয়েলফেয়ার ইস্যু নিয়ে ভাবে, এই জন্য এটা হচ্ছে এক অর্থে ওয়েলফেয়ার ইকোনমিক্স। ওকে, তো ওয়ালব্রস্ত সে একটা থিওরি দিয়েছিল, তার থিওরিটির নাম ছিল স্টেজেস অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। ইকোনমিক ডেভেলপমেন্টের স্টেজ। আচ্ছা, অনেক কিছুই স্টেজ থাকে। স্টেজ মানে হচ্ছে পর্যায় বা প্রসেসের একটা অংশ বা প্রথম একটা স্টেজ যখন কেউ ক্যাপাবল হয়, ওটাকে অ্যাটেন্ড করে ফেলে, তারপর সেকেন্ড স্টেজে যাওয়া যায়, থার্ড স্টেজে যাওয়া যায়, ফোর্থ স্টেজে যাওয়া যায়, এইভাবে ফিফথ স্টেজে চলে যাওয়া যায়। কিন্তু স্টেজগুলো সিরিয়ালি মানুষ পাস করে করে উপরের দিকে যায়। যেমন আপনাদের সেমিস্টারের ক্ষেত্রে ফার্স্ট টু 8 পর্যন্ত আপনার স্টেজ ওয়াইজ এগিয়ে গেলেন। তো রোস্ত বলছিল যে মানুষ যখন কোনো একটা ইকোনমিক ডেভেলপমেন্ট সমাজে করতে পারে, তাহলে তাকে স্টেজটা ফুলফিল করতে হবে। সে যদি কোনো একটা ইকোনমিক ডেভেলপমেন্ট করতে চায়, তাহলে তাকে স্টেজ বা কোনো সারিবদ্ধভাবে প্রসেসের আন্ডারে সেটা কমপ্লিট করবে। যখন এই প্রসেসটা শুরু হবে, তখন সেটা শুরু হবে ফার্স্ট স্টেজ ট্রেডিশনাল সোসাইটি দিয়ে। ট্রেডিশনাল সোসাইটি হবে সেখানে প্রথম স্টেজ। তারপর হবে প্রি কন্ডিশনস ফর টেক অফ, দ্বিতীয় স্টেজ। তারপর হবে টেক অফ, তৃতীয় স্টেজ। তারপর হবে এজ অফ হাই মাস কনজামশন। এখানে একটা স্টেজ অ্যাড করে দেন, ড্রাইভ টু ম্যাচুরিটি, ম্যাচুরিটির দিকে ধাবিত হওয়া, তাই না? ধাবন, ম্যাচুরিটির পিছনে যাওয়া, চালনা করা নিজেকে। ওকে, আচ্ছা, তো দেখেন স্টেজের প্রথম হচ্ছে ট্রেডিশনাল সোসাইটি। আমরা প্রথমে চিন্তা করব যে ট্রেডিশনাল সোসাইটিটা কী, দেন আমরা দ্বিতীয় স্টেজ নিয়ে আলোচনা করব, তৃতীয় স্টেজ নিয়ে আলোচনা করব। তো উনি বলেছিলেন একটা দেশে মানুষ অনেক ধরনের পেশায় থাকে, অনেক ধরনের ইকোনমি থাকতে পারে, কিন্তু একটু প্রাচীনকাল, একটু আদিকালে মানুষ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বুঝতো না। তখন শিল্প বিপ্লব হয় নাই, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হয় নাই। মানুষ ছিল কিসের মধ্যে? অধিকাংশ ক্ষেত্রে ট্রেডিশনাল একটা সোসাইটিতে। ট্রেডিশনাল সোসাইটির সংজ্ঞা কী? ট্রেডিশনাল সোসাইটি মানে হচ্ছে সেখানে কৃষিকাজ হবে, ফ্যাক্টরি ওরকম নাই, মানুষ একটু লেবার দিচ্ছে, ফিজিক্যাল লেবারটা হাই, মেন্টাল লেবারটা হয়তো ওভাবে গ্রো করে নাই, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ওরকম সুযোগ নাই, গভর্নমেন্ট হয়তো ওই রকম অধুনা কোনো সিস্টেম বা পদ্ধতি প্রয়োগ করতে পারে নাই। বলে রাখা ভালো, ওই সময় তো কম্পিউটার এত ডেভেলপ করে নাই না, যুগটা ছিল AI এর যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক ধরনের ইকুইপমেন্ট, মেশিনারি প্রোডাকশানের ক্ষেত্রে ইউজ করা হতো না। সুতরাং প্রোডাকশানটা অনেকটা ম্যানুয়াল পদ্ধতিতে হতো, অত রোবোটিক সায়েন্স তখন ছিল না, অত অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং তখন ছিল না। সুতরাং মানুষ এত কিছু বুঝতো না। এবং এই থিওরিটা যতদূর মনে পড়ে 1960 সালে আসা একটা থিওরি। 1960 সাল, তার মানে আজ থেকে প্রায় কি হ্যাঁ অনেক বছর আগের কথা, তাই না? অনেক বছর, 64 বছর আগের একটা থিওরি। আপনার এরকম অনেকগুলো থিওরি দেখবেন যেগুলো ইকোনমিক্সে এখনও পড়ানো হয়। তৎকালীন সময়ে মানুষজন এমন কিছু থিওরি বানিয়েছিল যেগুলো যুগ থেকে যুগান্তরে চলে যাচ্ছে। যেমন লিউজের থিওরিটা এর চেয়েও পুরানো, 1954 সালের, কিন্তু এটার এফেক্টিভিটি এখনও অনেক জায়গায় আছে। আপনি বাংলাদেশকে লিউজের থিওরি দিয়ে কীভাবে ডেভেলপ করতে পারেন, এটা আমি একটা ক্লাসে আপনাদেরকে দেখাবো। তো এগ্রিকালচারাল কাজকর্ম বেশি হতো, AI এর যুগ ছিল না, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনটা ওভাবে তখনও ছুঁয়ে যায় নাই, অনেক ধরনের ফ্যাক্টর তখনও আবিষ্কৃত হয় নাই, ডিজিটালাইজেশন ছিল না, মানুষ কায়িক শ্রম বা ফিজিক্যাল লেবার বেশি দিত,
তখন অত ডিজিটালাইজেশন না থাকার কারণে মানুষের মেন্টাল অ্যাবিলিটিগত স্কিলগুলো ছিল। সুতরাং সেটা ছিল একটা ট্রেডিশনাল সোসাইটি। আর ট্রেডিশনাল সোসাইটির মধ্যে মানুষ ট্রেডিশনাল কাজকর্মই করে। যেমন কৃষিকাজ বলতে শুধুমাত্র মাঠে কাজ করা নয়, গরু, মুরগি, হ্যাঁ, ছাগল, হাঁস এগুলো পালন করাও কিন্তু এক অর্থে এগ্রিকালচারাল ইকোনমি। কেউ যদি মাছ চাষ করে সেটাও কিন্তু এগ্রিকালচারাল ইকোনমিক্সের অন্তর্ভুক্ত। তো ট্রেডিশনাল ইকোনমিক্সে এটা ছিল। তো অনেক মানুষ যারা এই সমস্ত ট্রেডিশনাল সোসাইটিতে থাকতো, যারা তখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে অ্যাডাপ্ট করে নাই, তারা একটা ইকোনমির এগ্রিকালচারাল অংশে বন্দী হয়েছিল না, যেখানে তাদেরকে ট্রেনিং দেওয়া গেলে, ডেভেলপ করা গেলে, নতুন মেশিনারি ইকুইপমেন্ট যদি তাদেরকে দেওয়া যেত, তারা আর অনেক ডেভেলপ করে যেতে পারতো। কিন্তু তারা ডেভেলপ করে যেতে পারে নাই, কারণ তারা ট্রেডিশনাল কাজকর্মগুলোই করছে। এই ইকোনমিতে মানুষের আর যে ব্যবহার করার চিন্তা মানুষকে, সেটা ছিল লেবার ইন্টেন্সিটির দিকে। পুরো দুনিয়াতে দুই ধরনের ইন্টেন্সিটি বা ইন্টেন্সিভ বিজনেস থাকে, একটা হচ্ছে লেবার ইন্টেন্সিভ বিজনেস, একটা হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ বিজনেস। লেবার ইন্টেন্সিভ বিজনেসের ক্ষেত্রে লেবার বেশি ব্যবহার করা হয়, ওখানে লেবার লাগেও বেশি। যেমন চা চাষ করবে, অনেক লেবার লাগবে, গার্মেন্টসে কাজ করাবে, অনেক লেবার লাগবে। আর একটা হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, সেখানে তো লেবারের প্রয়োজন হয়। এখন বিদেশিরা বলবে আমি তো একটা প্লেন বানাবো, চা চাষের মতো এত লেবার লাগবে, বরং আরো শিক্ষিত লেবার, এডুকেটেড টেকনিক্যাল লেবার। আমি তো রকেট সায়েন্সে পড়াই, তো রকেট বানাবো, আমি এখন বিমান বানাবো, আমি ফ্রিজ বানাবো, আমি দামি আইফোন বানাবো। তখন কি আপনি চা চাষে ওই শ্রমনির্ভর লেবার দিয়ে বানাতে পারবেন? পারবেন না। এই জন্য ইকোনমিক্স বলে দুই ধরনের লেবার থাকে, একটা হচ্ছে লেবার ইন্টেন্সিভ, একটা হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ। বিদেশি দেশ কানাডা, আমেরিকা, ওরা হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ, হাতে অনেক পয়সা। আর বাংলাদেশ, হ্যাঁ, গরিব অঞ্চল, পাকিস্তান কম্পারেটিভলি গরিব অঞ্চল, এই সমস্ত এশিয়ান কান্ট্রিগুলো হচ্ছে সব লেবার ইন্টেন্সিভ কান্ট্রি। তো এই সমস্ত জায়গায় ট্রেডিশনাল সোসাইটি হয় লেবার ইন্টেন্সিভ দেন ক্যাপিটাল ইন্টেন্সিভ। ক্যাপিটাল ইন্টেন্সিটিকে সেখানে লেবার ইন্টেন্সিটি অনেক বেশি হাই থাকে। তো এখন যদি এই অবস্থা হয়, সবাই আটকে থাকে এগ্রিকালচারাল কাজকর্মে, লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি নিয়ে পড়ে থাকে, ওই দেশ তো সমান্তরালভাবে অন্যান্য দেশের মতো ডেভেলপ করতে পারবে না, কারণ অন্যান্য দেশগুলো তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে অনেক ভালোভাবেই চলে যাচ্ছে। সুতরাং এমন কিছু কি করা প্রয়োজন যেটা আমাকে আস্তে আস্তে একটা টেক অফের দিকে নিয়ে যাবে। টেক অফ হচ্ছে বিমান উড্ডয়ন, বিমান যখন উঠে যাবে আকাশে, টেক অফ। সুতরাং আমি রানওয়েতে একটা দৌড় শুরু করব, সেটা হবে আমার প্রি কন্ডিশনস। ইকোনমিকে এমনভাবে একটাই করব যে আলটিমেটলি আমার ইকোনমিটা একটা বুমিং সিচুয়েশনে চলে যাবে। তখন আপনাকে চিন্তা করতে হবে যে ট্রেডিশনাল সোসাইটি থেকে উইক পয়েন্টগুলো বের করে বা মেজর পয়েন্টগুলো বের করে প্রি কন্ডিশন হিসেবে সেট করা। যেমন অনেক বেশি আপনার এডুকেশন প্রবলেম, এডুকেশন বাদ হবে। অনেক মানুষ এগ্রিকালচারের কাজ করে না, ওগুলোকে ধরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে নিয়ে আসতে হবে। অনেক ক্ষেত্রে ডিজিটালাইজেশনের প্রয়োগ নাই, ডিজিটালাইজেশন করতে হবে। অনেক বেশি শ্রম নির্ভর অর্থনীতি না, ক্যাপিটাল ইনভেস্ট করে ক্যাপিটাল নির্ভর অর্থনীতি করতে হবে। এই যে প্রত্যেকটা জিনিসের রূপরেখাকে একটু চেঞ্জ করতে হবে, এটাই হচ্ছে আমার জন্য টেক অফের পূর্বে একটা প্রি কন্ডিশন, যেটা করলে আলটিমেটলি আমার ইকোনমিটা ফ্লাই করতে পারবে, টেক অফ করতে পারবে, আমি বেশি আর্ন করতে পারবো। ইন ফিউচার আমার জিডিপি বাড়বে, জিএনপি বাড়বে, এনএনপি বাড়বে, আমার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বাড়বে, ওকে, আমার জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স বাড়বে। একটা দেশের সামগ্রিক যে উন্নয়ন দরকার সেটা সম্ভব হবে। পার ক্যাপিটা ইনকাম বাড়বে। পার ক্যাপিটা ইনকাম মানে পার হেড বা পার পার্সন ইনকাম, মাথা পিছু আয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। কখন বাড়বে? যদি আমি টেক অফ করতে চাই আমার প্রি কন্ডিশনসগুলো এভাবে সেট করলে, ওকে। দেখেন খুব সিম্পল কিন্তু। তারপর হচ্ছে টেক অফ। এখন যখন আমি প্রি কন্ডিশনটা সেট করে ফেললাম, এখন আমার এর পরের পোর্শন হচ্ছে টেক অফ করা। হ্যাঁ, তা আমি টেক অফ করতে পারলাম। এখন আমার বিমানটা আকাশে উঠলো, ফ্লাই করলো, উড্ডয়নটা সফল হলো, একটা সাকসেসফুল টেক অফ হলো। তার মানে হচ্ছে আমি এখন আর ট্রেডিশনাল ইকোনমিতে পড়ে নাই। আমার দেশে ইকোনমিতে এগ্রিকালচারাল ক্রপও চাষ হয়, সাথে সাথে অনেক ফ্যাক্টরি, মিল, কলকারখানা গড়ে উঠেছে যেখানে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনও সম্ভব, ওকে। অনেক মানুষ শুধুমাত্র
লেবার ইন্টেন্সিটিতে ছিল, এখন অনেক মানুষ চলে এসছে ক্যাপিটাল ইন্টেন্সিটিতে। অনেক মানুষ যার আগে এডুকেশন পেতো না এখন এডুকেশন পাচ্ছে, যার আগে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের খাতায় নাম ছিল না, শুধু এগ্রিকালচার নিয়ে পড়েছিল, এখন তারা মডার্ন হচ্ছে, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ইস্যুতে তাদের অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে। অনেক মানুষ যারা আগে হয়তো এগ্রিকালচার ইকোনমিতে অব্যবহৃত শ্রম হিসেবে ছিল, উদ্বৃত্ত শ্রম ছিল, কাজকর্ম পাচ্ছিল না, এখন ইন্ডাস্ট্রিতে একটা ব্যালেন্স ডেভেলপমেন্ট হওয়ার কারণে তারা ইন্ডাস্ট্রি সেক্টরে আসছে এবং কাজ করছে। সুতরাং অনেক অব্যবহৃত এবং উদ্বৃত্ত শ্রমও এগ্রিকালচার সেক্টর থেকে শিফট করে চলে আসলো ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে। গভর্নমেন্ট তার পলিসিগুলো এমনভাবে সাজিয়েছে যেখানে টেক অফটা সাকসেসফুল হয়েছে। মনে রাখবেন, একটা দেশের গভর্নমেন্ট যদি চায় পুরো দেশের ইকোনমিকে আল্লাহর রহমতে সে ঘুরিয়ে দিতে পারে। যদি গভর্নমেন্ট প্রপার স্টেপগুলো নেয় তাহলে ইকোনমিতে একটা বুমিং সিচুয়েশান তৈরি হতে পারে, ইকোনমি রাতারাতি চেঞ্জ হতে পারে। গভর্নমেন্ট যদি কখনো দেখে যে অনেক কিছু বাংলাদেশ উৎপাদিত হয়, এগুলো বাইরে রপ্তানি করা যায়, তাহলে রপ্তানির একটা ডিসিশন দেশকে অনেক ফরেন রেমিটেন্স বা বৈদেশিক মুদ্রা এনে দিতে পারে। গভর্নমেন্ট যদি দেখে দেশে চাল বন্যার কারণে কম উৎপাদিত হয়েছে, ধান কম উৎপাদিত হয়েছে, কৃষি প্রধান দেশ, মানুষের প্রধান খাদ্য ধান, এখন যদি ধান চাল ঠিকমতো রিজার্ভে না রাখি বা অন্য দেশে রপ্তানি করি, ফিউচার আমরা কী খাবো? তখন সে যদি সাময়িকভাবে চালের রপ্তানিটা বন্ধ করে দেয়, এটাও গভর্নমেন্টের একটা গুড ডিসিশন। গভর্নমেন্ট যদি মনে করে দেশের রিজার্ভ কমে যাচ্ছে, আমি অত বেশি আমদানির পেমেন্ট দিতে চাই না, সুতরাং কিছু প্রোডাক্টের আমদানি আমি কিছু দিনের জন্য বন্ধ রাখি, এটাও একটা গভর্নমেন্ট ডিসিশন। এই যে সাধারণভাবে বড় বড় নদীতে এই যে মৎস্যজীবীদের ফিশারিজ থেকে আয়, এই যে মাছ ধরা বন্ধ করে দেয়, জেলেদেরকে বলে এত তারিখ থেকে এত তারিখ তোমরা মাছ ধরবে না, এই যে একটা সিম্পল ডিসিশন বাই দ্য গভর্নমেন্ট, এটার কারণে কিন্তু মাছের উৎপাদন আল্লাহর রহমতে বেড়ে যায় না। হ্যাঁ, কারণ একটা সময় তখন আসে যখন পরবর্তীতে বেশি মাছ পাওয়া যায়, তাই না? তখন সেটা আমিষের চাহিদা আরও বেশি পূরণ করে একটা দেশের। গভর্নমেন্ট এরকম অনেক ডিসিশন নিতে পারে যেগুলো একটা দেশের ইকোনমির জন্য কিছু অ্যাডিশন তৈরি করতে পারে, এটা তার জন্য অনেক সহায়ক। সুতরাং একটা এগ্রিকালচারের ইকোনমিকে রাতারাতি চেঞ্জ করতে র্যাডিক্যালি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যেতে গভর্নমেন্ট চাইলে এই ধরনের বেনিফিটগুলো দিতে পারে। গভর্নমেন্ট ধরেন দেশের মানুষদেরকে বলে দিল যে তোমরা যারা বিজনেস করতে চাও আগামী 10 বছর ট্যাক্স ফ্রি ইনভেস্টমেন্ট করতে পারবে, তাহলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা বেড়ে যাবে না। মানুষ বলবে আরে 10 বছর আমি এরকম উৎপাদন করবো, কোনো ট্যাক্স দিতে হবে না। সুতরাং গভর্নমেন্ট যেহেতু ট্যাক্স দিচ্ছে না, 10 বছর পুরো আয়ের অর্থটাই আমার, তখন সে কী করবে? ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে খুব আগ্রহী হবে। বা গভর্নমেন্ট যদি একটা হায়ার মজুরি স্কেল সেট করে দেয় যে তুমি যদি কোথাও কাজ করো ইন্ডাস্ট্রি সেক্টরে, ফর এক্সাম্পল গার্মেন্টসে, তোমার মিনিমাম মজুরি হবে 15,000 টাকা, তাহলে মানুষ চিন্তা করবে আমি কেন এগ্রিকালচারাল কাজ করব, আমি কেন কামলা দিব, আমি কেন বর্গা চাষি হব, আমি যাব শহরে যে 15,000 টাকা বেতনের কাজ করব, তাই না? ইভেন অন্যান্য সেক্টরে যে সমস্ত লেবার আছে, বাসাবাড়িতে যারা কাজ করে কাজের লোক হিসেবে, তারাও চিন্তা করবে আমি বাসাবাড়িতে কাজের চেয়ে হয়তো সম্মানজনক বাইরে কাজ করা, তারা এখন এটা ভাবতে শুরু করবে। সে চিন্তা করবে 5,000 টাকা প্রতি মাসে যদি পাই, তাহলে আমি 15,000 টাকা প্রতি মাসে পাওয়াচ্ছে, এটা আমি ত্যাগ করি, আমি 15,000 টাকার দিকে চলে যাই। তখন সে লেবারটাকে, তার চিন্তাভাবনাটাকে সুইচ করে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি, ইন্ডাস্ট্রিয়াল লেবার হওয়ার জন্য সে চিন্তাভাবনা করবে। এগুলো কিন্তু ডিউ টু দ্য গভর্নমেন্ট ইন্টারভেনশন, গভর্নমেন্টের কারণে। গভর্নমেন্ট যদি বলে যে আগামী এত বছর যারা বিদ্যুৎ খাতে বিনিয়োগ করবে তাদেরকে গভর্নমেন্ট ট্যাক্সও নেবেই না, উল্টো তাদেরকে ভর্তুকি দিবে, তারা লোন চাইলে ওই সমস্ত অন্ত্রপ্রেনার বা উদ্যোক্তাকে লোন দেওয়া। দেখেন গভর্নমেন্ট অনেক সুন্দর একটা জিনিস দিচ্ছে না, তখন মানুষ কী করবে? একে তো ট্যাক্স দিতে হচ্ছে না, উল্টা সে লোন পাচ্ছে, ছাড় পাচ্ছে, রিবেট পাচ্ছে, অনেক ধরনের ইনসেন্টিভ পাচ্ছে, দেখে সে বিদ্যুৎ খাতে বিনিয়োগ করা শুরু করবে। যারা বিনিয়োগকারী আছে তারা তখন বিদ্যুৎ খাতে বিনিয়োগ করা শুরু করবে। এখন এটাও কিন্তু গভর্নমেন্টের একটা স্টেপের কারণ। সুতরাং গভর্নমেন্ট যদি চায় সে পুরো গেইনটাকে ঘুরিয়ে দিতে পারে, সে তার স্টেপকে এমনভাবে সাজাতে পারে যেখানে একটা মানুষ অটোমেটিকভাবে এগ্রিকালচার ইকোনমি থেকে সে চলে আসবে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থেকে। বাংলাদেশের মতো একটা জায়গায় গভর্নমেন্টের এরকম একটা স্টেপ নেওয়া দরকার, কারণ হচ্ছে দেশের মানুষ হচ্ছে 18 কোটি, হ্যাঁ, এবং ল্যান্ডের সংখ্যা অনেক কম,
শহরাঞ্চলে ল্যান্ড অনেক কমে যাচ্ছে, গ্রামাঞ্চলে মানুষজন থাকার জায়গার জন্য ল্যান্ডগুলোকে ব্যবহার করে ফেলছে, এবং আলটিমেটলি দেখা যাচ্ছে যে ল্যান্ড চাষযোগ্য জমি আস্তে আস্তে কমে যাচ্ছে। চাষযোগ্য জমি যদি কমে যায়, আগে অনেক বেশি ধান চাষ হচ্ছে, এখন ধান চাষ কম হচ্ছে, যেহেতু ধান থেকে চাল কম উৎপাদিত হচ্ছে, সুতরাং স্টক কমে যাওয়ার কারণে মার্কেটে ওটার দামও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তাই না? আপনার কাছে যদি 10 কুইন্টাল চাল থাকে, আপনি যে দামে বিক্রি করতে পারবেন। যদি 5 কুইন্টাল চাল থাকে, আপনি তখন চিন্তা করবেন জনতা তো অনেক, নেওয়ার হাত তো অনেক, কিন্তু আমি হচ্ছে একাই দেওয়ার হাত, সুতরাং আমি এত কম পয়সায় আমার চাল বিক্রি করব না। আবাসযোগ্য জায়গা এবং চাষযোগ্য ভূমির মধ্যে বিল্ডিং উঠে যাচ্ছে, মানুষজন ওখানে থাকতে শুরু করছে। গ্রামে যেখানে চাষাবাদ হতো ওখানে এখন অন্যান্য ঘনবসতি তৈরি হচ্ছে। বেশি জনসংখ্যা কারণে মানুষজন জায়গা সমূহকে চাষযোগ্য জমি নষ্ট করে বাসা বাড়ি বানাচ্ছে, সুতরাং চাষ কম হচ্ছে, জিনিসগুলোর দাম বেড়ে যাচ্ছে। আপনি একটা সময় চাল 13 টাকা 15 টাকা কেজিতে খেতে পারতেন, এখন কিন্তু চালের যদি একটা কোয়ালিটি রেখো আপনি খেতে যান, আপনার 60 টাকা খরচ হবে, তাই না? 70 টাকা খরচ হবে। অনেকে মোটা চালের ভাত খায়, তাই না? সে তার আয়ের উপর নির্ভর করে খায়, সে হয়তো 50 টাকার চাল খুঁজে, আরও কম টাকার চাল হলে সে তার সামর্থ্য অনুসারে খুঁজে। অনেকে 150 টাকা কেজির চাল খেতে পারে, অনেকে 200 টাকার প্যাকেটের চাল খেতে পারে, হ্যাঁ, যার যেটা সামর্থ্য অনুসারে। কিন্তু চালের দাম আর কমবে না, কারণ চাষযোগ্য ভূমি তো কমে যাচ্ছে। কারণ গভর্নমেন্ট যদি বলে যে আমি এমন একটা স্টেট নিলাম, তোমরা আমার অনুমতি ছাড়া এই আবাদযোগ্য জমিতে বাসা বাড়ি তুলতে পারবা না, বিল্ডিং তুলতে পারবা না, তখন কিছু জমি লক হয়ে যাবে, তাই না? মানুষ চাইলেও সেখানে কোনো অল্টারনেটিভ পাবে না। তো যাই হোক, এগুলো সরকার করতে পারে ব্যক্তিগত খাস জমির ক্ষেত্রে, যেটা তার নিজস্ব আছে। কিন্তু মানুষের জমিতে সে কি করবে না করবে, নাকি সেটা ওকে দাপন করবে, এটা তার ব্যক্তিগত ইচ্ছা, তাই না? এটার উপর কি সে গভর্নমেন্ট হস্তক্ষেপ করতে পারে? পারে না। তো গভর্নমেন্ট চাইলে অনেক কিছুই করতে পারে, অনেক কিছুই চাইলে সে করতে পারে না। যেগুলো ব্যক্তি মালিকানাধীন সেগুলোকে ল তৈরি করে প্রয়োজনে বন্ধ করতে হবে, আদারওয়াইজ পারবে না। তো ইকোনমি টেক অফ হবে কখন? যে সমস্ত কথাগুলো বললাম সেটার কারণে ইকোনমি টেক অফ হবে। টেক অফ হলে তখন কি হবে? এখন সে একটা ম্যাচুরিটির দিকে ড্রাইভ দেবে, তার মানে ওই ইকোনমিটা হবে একটা বুমিং সিচুয়েশনের ইকোনমি। বুমিং সিচুয়েশনের ইকোনমি কি? ইকোনমির 3টা ফেজ, আর এ বি, 3টা ফেজ। আর মানে হচ্ছে রিসেশন, এ মানে হচ্ছে এভারেজ, হ্যাঁ, এ বি জি বি, আর বি মানে হচ্ছে বুম। ওকে, একটা ইকোনমি রিসেশনে আছে মানে ইকোনমির অবস্থা তেমনটা ভালো নয়, বুমে আছে মানে ইকোনমির অবস্থা খুব ভালো, বুমিং সিচুয়েশন, বুম অনেক স্পিড। আর এটা হচ্ছে এভারেজ, সেখানে বুমের মতো অবস্থা সেটা নাই, রিসেশনের মতো অবস্থা সেটা নাই। এখানে দুর্ভিক্ষ চলছে না, আবার এমনও না যে সব মানুষ খেতে অনেক ভালো থাকছে, এমনও না, এভারেজ। সুতরাং সেখানে ধনী গরিবের একটা মিশ্রণ দেখা যাচ্ছে। ইকোনমিতে অনেকের আয় আছে আর অনেকের আয় নেই। ওকে, বুঝতে পারলেন? যখন একটা ইকোনমি ম্যাচুরিটির দিকে শিফট করবে বা ড্রাইভ দিয়ে চলে যাবে, তখন সে আস্তে আস্তে বুমিংয়ের দিকে চলে যাবে। অথচ খেয়ালই করে যখন একটা ইকোনমি বুমিংয়ের দিকে যাবে, সে টার্ন করলো রিসেশন থেকে এভারেজে, এভারেজের থেকে বুমে, যেখানে সবচেয়ে বেশি ভালো থাকা যায়। এমপ্লয়মেন্ট হাই, রিসেশন নাই, সব মানুষ খেতে পাচ্ছে, মোটামুটি এমপ্লয়মেন্টের প্রবলেম নাই, ইকোনমি খুব ভালো চলছে, ব্যাংকিং ব্যবস্থা ভালো চলছে, শেয়ার মার্কেট ভালো চলছে। এগুলো হতে পারে বুমিংয়ের ক্ষেত্রে, বুম সিচুয়েশনের ক্ষেত্রে। যখন ড্রাইভ টু ম্যাচুরিটি হবে তখন সেটা বুমিংয়ের দিকে চলে যায়। অথচ সেটা ছিল ইনিশিয়ালি একটা ট্রেডিশনাল সোসাইটি, মানুষ কাজকর্ম করতো, অধিকাংশ এগ্রিকালচারাল কাজ। গভর্নমেন্ট ইন্টারভেনশনের কারণে সেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আসলো, প্রি কন্ডিশন হিসেবে সে টেক অফ করতে পারলো পরবর্তীতে। এখন ইকোনমি ভালো চলছে এবং রোজ তখন বলে বসলো এটা এখন ম্যাচুরিটির দিকে চলে যাচ্ছে। ওকে, ম্যাচুরিটি হচ্ছে একটা স্টেজ, যেমন আপনার লাইফেও একটা ম্যাচুরিটি আছে, তাই না? আপনি ছোট ছিলেন 1 থেকে 5 বছর, আপনি ছিলেন শিশু,
আর 1 থেকে 2 বছর, 2.5 বছর, তখন আপনি কি ছিলেন? বিদেশিরা কি বলে? টোডলার, তাই না? তো ছোট্ট বাচ্চা। যখন আপনি 10 বছর ছিলেন, বালক বা বালিকা, আপনি যখন টিন হলেন তখন 13 থেকে 19, তাই না? যখন একটু ইউতে আসলেন তখন আপনার এজটা ধরেন 39 পর্যন্ত। এখন আপনি আস্তে আস্তে ম্যাচুরিটির দিকে চলে গেলেন। যেমন আমার বয়স এখন প্রায় 40 ছুঁই, আমি হচ্ছে ম্যাচুরিটিতে আছি, ড্রাইভ টু ম্যাচুরিটি। এরপর আমি আর ইয়াং হব না, এরপর আমি বুইড়া হব, তারপর শেষ, তাই না? আচ্ছা, তো এটা হচ্ছে আমার একটা সাধারণ বয়স, তাই না? মানুষের একটা সাইকেল। আপনার ক্যারিয়ারেও একটা সাইকেল আছে। HRM কি বলে? আপনি শুরু করবেন এন্ট্রি পোস্টে, এক্সিকিউটিভ অফিসার, ইনিশিয়ালি কোনো একটা কাজ শুরু করবেন, তারপর একটু সিনিয়র হবেন, আপনি হবেন সিনিয়র অফিসার, আর একটু সিনিয়র হবেন, ওয়ালাইকুম আসসালাম, আপনি হবেন প্রিন্সিপাল অফিসার, তারপর আপনি হবেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার, তারপর একসময় আপনি ম্যানেজার হবেন, তাই না? ম্যানেজার থেকে আপনি সিনিয়র ম্যানেজার হবেন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হবেন, DGM হবেন, ডেপুটি জেনারেল ম্যানেজার, তারপর GM হবেন, তাই না? একটা সময় MD হবেন। ক্যারিয়ারে এই যে আপনি AGM, GM, MD, এক্সিকিউটিভ ডিরেক্টর, CEO এই পর্যন্ত পৌঁছালেন, এটা হচ্ছে আপনার ম্যাচুরিটি। আপনার ক্যারিয়ার কার্ভের ম্যাচুরিটি হচ্ছে একদম উপরে, যখন আপনার মোটামুটি আমার মতো বয়স হয়ে গেছে। বুঝতে পারলেন? শুধু একটা মানুষ যখন অনেকভাবে ইকোনমিতে ড্রাইভ দেয়, একটা ইকোনমিও কিন্তু মানুষের ক্যারিয়ার সাইকেলের মতো, একটা ইকোনমিও মানুষের বয়স লেভেলের মতো। এবং আপনারা খুব আশ্চর্য হবেন যে মার্কেটিংও একটা প্রোডাক্ট লাইফ সাইকেল দেখানো হয়। মার্কেটিংয়ে ইনিশিয়ালি একটা প্রোডাক্ট মার্কেটে থাকে, কিছু অ্যাডভার্টাইজিং করা হয়, প্রমোশনাল আইটেম দেওয়া হয়, প্রোডাক্টটা নাকি একটু বিক্রি শুরু হয়, তারপর আর একটু পুশ করা হয়, অনেক মার্কেট দখল করে নেওয়া হয়, সে তখন একটু ম্যাচুরিটির কাছে চলে যায়, তারপর প্রোডাক্টের টেকনোলজিক্যাল ইনোভেশন ভালো করে দিতে হয়, নাহলে সেটা মার্কেটে কম্পিট করতে পারে না, ফল করে। এবং একটা সময় প্রোডাক্টটা যদি টেকনিক্যালি ইনোভেট করতে না পারে, এখানে যদি সাবস্টেন্সিয়াল ভ্যালু অ্যাড করা না যায়, তখন প্রোডাক্টটা মার্কেট থেকে বের হয়ে যায়। তো এটা হচ্ছে প্রোডাক্টের একটা লাইফ সাইকেল। তো লাইফ সাইকেলের কোথায় নাই? মার্কেটিংয়ে আছে, HR ক্যারিয়ারের লাইফ সাইকেল আছে, মানুষের জীবনের সাইকেল আছে। তাহলে আপনি ভেবে নেন যে রোস্টো মডেলের স্টেজ অফ ইকোনমিক ডেভেলপমেন্টের একটা সাইকেল আছে এবং একটা ম্যাচুরিটি পিরিয়ড আছে। তাহলে বোঝার সুবিধার্থে আমরা একটা গ্রাফ করতে পারি কিনা দেখি। ভয়ের কোনো কারণ নাই, খুব সিম্পল একটা গ্রাফ ধরে নিলাম। এটা হচ্ছে একটা কার্ভ, এটাকে লিখলাম y, এটাকে দিলাম 0, এটাকে দিলাম x, কোনো সমস্যা নেই, ABCD যেটা ইচ্ছা দেন। ধরে নেন একটা গ্রাফ এরকম হলো, এটা নাকি একটু ইন্ট্রোডাক্টরি ফেজে আছে, এটা একটু মিড লেভেলে আছে, তারপর হচ্ছে ধরে নেন এটা 3 টেক অফ করলো, চতুর্থ ড্রাইভ টু ম্যাচুরিটি, এখনও ম্যাচিউর হয় নাই, এটা চতুর্থ ধরে নেন। হ্যাঁ, লাস্টে এটা হচ্ছে একদম পিকে, তাহলে এটা একটা ম্যাচিউর পিরিয়ড ধরে নিলাম। তাহলে এটা হচ্ছে চতুর্থ, 1 2 3 4 এজ অফ হাই মাস কনজাম্পশন, এইটা হচ্ছে 5, 1 2 3 4, এটা হচ্ছে 5, পঞ্চম। তাহলে এখানে আমাদের কনজাম্পশন সবচেয়ে বেশি হবে, কারণ ইকোনমি আমাকে তখন সবচেয়ে বেশি আউটপুট দিবে। তাহলে এগুলোকে ধরে নেন একটা ইনভেস্টমেন্ট আই, আর এটা যদি সময় সাপেক্ষে ডেভেলপমেন্ট হচ্ছে ধরে নেন টি, টাইম। ওকে, সিম্পল। আঁকতে পারলে ভালো, না আঁকতে পারলে অসুবিধা নেই, নাম্বার দিয়ে দিব, চিন্তা নেই। ওকে, কিন্তু মনে রাখার চেষ্টা করেন যে এরকম এটাকে গ্রাফে প্রকাশ করা যায়। সো প্রথমে ছিল ট্রেডিশনাল ইকোনমি, তারপর একটু প্রি কন্ডিশন তৈরি হলো, রোস্তো বলল চলো আমরা টেক অফে যাই যাতে একটু ইকোনমি ভালো চলে, তখন সে একটু উড্ডয়ন করার চেষ্টা করলো। 3 নম্বর ফেজে যে সেটা টেক অফ হয়ে গেল, বিমান যখন উড়লো এখন চাকার মাটিতে নাই, একটু উপরে চলে গেল। তারপর হচ্ছে চতুর্থ ড্রাইভ টু ম্যাচুরিটি, ম্যাচুরিটির দিকে চলে গেল, তার মানে একদম পিন পয়েন্টে আসে নাই, একটু নিচেই আছে, ম্যাচিউর হতে গেলে আর একটু সময় লাগবে। ওর বয়স হচ্ছে এখন 30, 35, 40 হলে ম্যাচুরিটি পিরিয়ডটা শুরু। তাহলে এখন ফর এক্সাম্পল
একদম পিকে চলে গেল। এখন সে ড্রাইভ টু ম্যাচুরিটি থেকে টার্ন করলো এজ অফ হাই মাস কনজামশন, সবচাইতে ব্যাপক কনজামশন বা ভোগ সেই লেভেলে করা যাবে। তার মানে ইকোনমিতে এখন অনেক রিসোর্স, ইকোনমিতে এগ্রিকালচার ক্রপও আছে, ইকোনমিতে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ডেভেলপ কারণে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টও আমরা পাচ্ছি, ইকোনমিতে অনেক এমপ্লয়মেন্ট হয়েছে, ইকোনমি মানুষ এখন খেতে পাচ্ছে, গভর্নমেন্টের বাজেটটা ভালো আছে, ইকোনমি যেন একটা বুম বুম সিচুয়েশানে চলে গেছে। যেটা আগে ছিল রিসেশনের দিকে, এভারেজের দিকে, এখন সে টার্ন নিয়ে চলে গেছে পিক পজিশনে। সুতরাং সে একটা ম্যাচুরিটি সর্বোচ্চ লেভেলে অবস্থান করছে। এখানে ইকোনমির চেহারাটা অনেক সুন্দর, মানুষ এডুকেশন পাচ্ছে, সব পাচ্ছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মৌলিক চাহিদা, যেটা হয়তো ইনিশিয়ালি সে পাচ্ছিল না। তো রোস্তো উনি তার মডেলে এটাই ব্যাখ্যা করতে চেয়েছিলেন যে এগ্রিকালচারাল ইকোনমি হচ্ছে একটা ট্রেডিশনাল ইকোনমি, সেখান থেকে কিছু জিনিস চেঞ্জের মাধ্যমে একটা ইকোনমিতে টেক অফ সম্ভব। টেক অফ যখন হয়ে যাবে তখন ইকোনমিটা টার্ন নিবে ম্যাচুর পিরিয়ডের দিকে, সে দৌড়ানো শুরু করবে। যখন ইকোনমিতে একটা ইকোনমি সেটেলড হবে, ম্যাচুরিটিটা লাভ করবে, তখন সে শুরু করবে হাই মাস কনজামশন। ওই যে সময়টা, ওই যে এইজটা, এরাটা, যুগটা, এইজ অফ হাই মাস কনজামশন, সেটা হবে ইকোনমির রোস্টো মডেলের সবচাইতে শেষ পয়েন্ট, যেটার পরে ইকোনমি আবার রিসেশনে চলে যেতে পারে, ইকোনমি আবার এভারেজে ফিরে আসতে পারে, ইকোনমি কন্ট্রাক্ট হতে পারে, কন্ট্রাকশানে পড়ে ইকোনমি আবার রিসেশনেও চলে আসতে পারে। একটা দেশ যত বেশি ক্যাপাবল টু ইনভেস্ট ইন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, তত বেশি দেশটা ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রির দেশ। যত বেশি সে এগ্রিকালচারাল ইয়েতে বিনিয়োগ করতে সক্ষম, তত তার ক্যাপিটাল কম, লেবার বেশি আছে বলে ধরে নিতে হবে। ওকে, তো সিম্পল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকম আরও একটা মডেল আছে। আপনাকে যদি কেউ প্রশ্ন করে তুমি যে রোস্তোর মডেলটা পড়লা, এটা কেন বা কোন অর্থে ডেভেলপমেন্ট ইকোনমিক্সের একটা মডেল? কারণ হচ্ছে একটা দেশ, একটা টিপস বলি আপনাদেরকে, সেটা হচ্ছে কোনো একটা মডেল বা থিওরি যখন দেখবেন দেশটা গরিব, খেতে পাচ্ছে না, রিসেশন থেকে এভারেজ থেকে বুমের দিকে যাচ্ছে, একটা দেশ এগ্রিকালচারাল ইকোনমিতে চলছে, সেটা ইন্ডাস্ট্রিয়ালের দিকে যেতে চাচ্ছে, একটা দেশ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা পাচ্ছে না, সেটা বাস্ট করে চলে যেতে যাচ্ছে উপরে কোনো ইকোনমিতে একটা ম্যাচিউর পিরিয়ডে, তখনই বুঝবেন সে একটা ডেভেলপমেন্ট ইকোনমিক্সে আলোচনার বিষয়। সুতরাং এই থিওরিটা হবে অ্যাপ্লিকেবল ফর ডেভেলপমেন্ট ইকোনমিক্স। যেমন এখানে রোস্তো যে কনফিগারেশন দিয়েছে, সেখানে ট্রেডিশনাল ইকোনমি থেকে ম্যাচুরিটিতে পৌঁছাতে একটা ডেভেলপমেন্ট হলো না। হ্যাঁ, আর একদিন একটা থিওরি পড়াবো, লিউস মডেল, ওটা আবার অন্য ধরনের থিওরি, 1954-এ দেওয়া একটা থিওরি লিউস মডেলের। ওখানে দেখবেন যে স্টেজেস অফ ইকোনমি দুইটা খাতে বিভক্ত, একটা এগ্রিকালচারাল, একটা ইন্ডাস্ট্রিয়াল। আবার এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রিয়াল এই দুইটা ইকোনমি থেকে মানুষজন এক্সচেঞ্জ হচ্ছে, এগ্রিকালচারালগুলো চলে যাচ্ছে ইন্ডাস্ট্রিতে, তারপর সেখানেও ডেভেলপ হয়ে দেশটা একটা বুমিং কন্ডিশনে চলে গেছে। এই যে একটা চেঞ্জ আসলো, এটাও ডেভেলপমেন্ট ইকোনমিক্স একটা থিওরি। সো ডেভেলপমেন্ট ইকোনমিক্সের থিওরি চেনার এটা একটা সহজ উপায়। আপনাকে 10টা থিওরি দিয়ে বলো যে কোন কোন থিওরিগুলো ডেভেলপমেন্ট ইকোনমিক্সে, আপনি শুধু দেখবেন ওখানে স্টেজ আছে কিনা, রিসেশন থেকে মানুষ বুমে যাচ্ছে কিনা, এভারেজ ভেঙে মানুষ উপরে যাচ্ছে কিনা, এগ্রিকালচারাল সেট আপ থেকে মানুষ ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যাচ্ছে কিনা, আগে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা পেত না, এখন পাচ্ছে কিনা, তাহলে আপনি বুঝে যাবেন যে এমসিকিউতে কোনটা ডেভেলপমেন্ট ইকোনমিক্সের থিওরি হবে। সব কিছুই ডেভেলপমেন্ট ইকোনমিক্সের থিওরির মধ্যে পড়ে না। আপনাদেরকে আরেকটা সাবজেক্ট থেকে একটা ধারণা দিই, সেটা হচ্ছে একটা সময় মানুষ বলতো যে সে শুধু অ্যাকাউন্টিং করবে, কিছুদিন পর চলে আসলো কস্ট অ্যাকাউন্টিং, মানুষ পড়তে শুরু করলো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, সরকারি ট্যাক্স ব্যবস্থা ডেভেলপ করলো, মানুষ বললো আচ্ছা ট্যাক্স অ্যাকাউন্টিং নামে কিছু আছে, এটাও শিখি। এখন আসছে ইনফ্লেশন অ্যাকাউন্টিং, আরও আধুনিক কিছু। তো ইকোনমিক্সে না আগে মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্সই শুধু ছিল, যেমন অ্যাকাউন্টিংয়ে পড়েছিল শুধু ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, তারপর ট্যাক্স ম্যানেজমেন্ট এগুলো এসে দরজায় করা নাড়ছে। ঠিক তেমনি ইকোনমিক্স শুরু হয়েছিল মাইক্রো লেভেল থেকে, তারপর এটা টার্ন নিয়ে চলে গেল ম্যাক্রো লেভেলে, তারপর ওয়েলফেয়ার ইকোনমিক্স, ডেভেলপমেন্ট ইকোনমিক্স আবিষ্কার অনেক পরে।
এগুলো নিয়ে মানুষজন যে খুব বেশি ভাবে তাও না, এটা হচ্ছে কম্পারেটিভলি একটু নিউ ব্রাঞ্চ অফ ইকোনমিক্স, যেটা আগে শুধু মাইক্রো ম্যাক্রোতে সীমাবদ্ধ ছিল, এখন আমরা ডেভেলপমেন্টের জন্য ভাবি। পৃথিবীতে যত দেশ আছে ডেভেলপিং নেশন, ডেভেলপিং কান্ট্রি, ওদের উপর এটা বেশি প্রয়োগ করতে হবে, কারণ ওই সমস্ত দেশগুলোতে চেঞ্জ বেশি দরকার। আর ইউরোপিয়ান কান্ট্রি, পর্তুগাল, পোল্যান্ড, হ্যাঁ, জার্মানি, আরও বিভিন্ন দেশ যেগুলো অলরেডি ডেভেলপড, ওখানে এই থিওরি বা তত্ত্ব ওভাবে কাজে আসবে না। যদি প্রশ্ন করা হয় কেন আসবে না, উত্তর হচ্ছে এগ্রিকালচার ইকোনমিতে লেবারের বেশি ব্যবহার হয়। ওরা তো এখন এগ্রিকারিয়ান ইকোনমিতে নাই, এগ্রিকালচার ইকোনমিতে থাকলে তারা লেবার ইন্টেন্সিটিতে বেশি থাকতো। এই জিনিসগুলো হচ্ছে আমাদের মতো দেশে বেশি, যেখানে আমরা এখন গার্মেন্টসের কাজ করি, লেবার হিসেবে চাষি হই, আমাদের এখানে লেবার ইন্টেন্সিটিটা অনেক বেশি হাই, গভর্নমেন্টের হাতে এত ক্যাপিটাল নাই। সুতরাং তার সাবস্টেন্সিয়াল ট্রান্সফরমেশনের জন্য আরও অনেক প্ল্যান পলিসি সাজানোর দরকার আছে। ইকোনমিক্স অ্যাজ এ সাবজেক্ট অনেক স্মার্ট একটা সাবজেক্ট। আপনারা দেখবেন বিভিন্ন ব্যাংকের রিক্রুটমেন্টে বলা হয় যে বিবিএ, এমবিএ, হ্যাঁ, সাথে সাথে ওরা বলে দেয় ইকোনমিক্স। সোশ্যাল সায়েন্সের অনেক ক্যাটাগরি আছে, কিন্তু ফিলোসফি, অ্যানথ্রোপোলজি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, কিন্তু তারা এগুলো বলে না, তারা বলে ইকোনমিক্স, কারণ ইকোনমিক্সটা অনেকটা ইকুইভ্যালেন্ট টু বিজনেস এডুকেশন। ব্যবসায় শিক্ষার সবচেয়ে কাছাকাছি একটা ব্রাঞ্চ অফ নলেজ হচ্ছে অর্থনীতি। ওরা কিছু টাকা পয়সা নিয়ে ভাবে, কিছু গ্রাফ করে, চিন্তাভাবনা করে, মার্কেটের ডেফিনেশন বুঝে। হিস্ট্রিতে কিন্তু এগুলো নাই, অ্যানথ্রোপোলজি, ফিলোসফিতে কিন্তু এই সেন্সটা নাই। এই জন্য ব্যাংক এবং বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে দেখবেন ইকোনমিক্স স্টুডেন্টদের চাহিদা বেশি। এবং ইকোনমিক্স কিন্তু অনেক স্মার্ট সাবজেক্ট, অনেক স্মার্ট সাবজেক্ট। ওরা কোনো কিছুকে যখন ভাবে তখন ওরা একটা কানেক্টিভিটি নিয়ে ভাবে। যখন কোনো একটা জায়গায় স্টক কমে যায় তখন বিজনেসের মানুষ চিন্তা করে, আচ্ছা এটা বেশি প্রোডাকশন করতে হবে, মার্কেটে স্টক বাড়াতে হবে। আর ইকোনমিক্সের মানুষরা চিন্তা করে, যদি স্টক কমে যায়, হায় হায়, এটা তো পরিমাণ কমে যাওয়ার কারণে মার্কেটে দাম বেড়ে যাবে। তাদের অ্যানালিসিসটা হয় দাম বাড়বে কি কমবে এগুলো কেন্দ্রিক, মার্কেট এফেক্ট নিয়ে তারা সবচেয়ে বেশি ভাবে। আমরা ফর এক্সাম্পল প্রিন্সিপালস অফ মার্কেটিংয়ে মার্কেটে যে সমস্ত ক্লাসিফিকেশন পড়ি তার থেকে অনেক বেশি ডিস্টেন্ট ক্লাসিফিকেশন পড়ে ইকোনমিক্সের লোকরা। আপনি যদি ইকোনমিক্সের কাউকে বলেন যে আমি দেশের মার্কেট নিয়ে ভাবতে চাই, মার্কেটে কী ক্লাসিফিকেশন হতে পারে, তখন সে আপনাকে বলবে এটা কি শর্ট টার্ম নাকি লং টার্ম, এটা কি স্থানীয় বাজার নাকি মাল্টিন্যাশনাল মার্কেট বা গ্লোবাল মার্কেটের জন্য। তখন সে অনেক কিছু নিয়ে ভাববে, জিওগ্রাফিক্যাল এরিয়া নিয়ে ভাববে, ডেমোগ্রাফিক কন্ডিশন নিয়ে ভাববে। ওকে, এই জন্য ইকোনমিক্সের মধ্যে যে স্মার্টনেসটা আছে সেটা অনেকটা বিজনেসের কাছাকাছি, এবং ক্ষেত্র বিশেষে বিজনেসের চেয়ে অনেক সুন্দর একটা চিন্তাভাবনা তাদের। খেয়াল করে দেখবেন, বিজনেস যারা ভালো বুঝে তারা মোটামুটি ইকোনমিক্সও বুঝতে চায়। একটা মানুষ ইকোনমিক্সের কোনো জ্ঞান নাই, সে বিজনেসে ওরকম ভালো করার সম্ভাবনা খুব কম। এই জন্য ইকোনমিক্সটা বিজনেসে পড়ানো হয়, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স এবং ডেভেলপমেন্ট ইকোনমিক্স। আমি আমার বিবিএ লাইফে না ডেভেলপমেন্ট ইকোনমিক্স পড়ছিলাম, তখন মাত্র আসছে, মানে এটা তখন মানে 2007 সাল, অনেক বছর আগে। আপনারা তখন মাত্র জন্ম হয়েছে, ছোট, তখন আমি এই কোর্সটা পড়ি, অনেক আগের কথা। এখনও অনেক ইউনিভার্সিটিতে এই কোর্স নাই, অনেক ইউনিভার্সিটিতে এটা সদ্য আগত একটা কোর্স, কারণ এটা এখন চাহিদা দিন দিন বাড়ছে দেখে মানুষ এই সাবজেক্টটা পড়ছে, আদারওয়াইজ ওই ওরিয়েন্টেশনটা ছিল না। বুঝতে পারলেন তো? ক্লিয়ার মডেলটা?